বেতার ম্যাগাজিন। এখন আমাদের এমনই এক সময়, যে সময়ের মাঝে আমরা দেখছি সুসময় দিচ্ছে উঁকি। বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার যা যা করা দরকার সেই মতো কাজ করে চলেছে। যেখানে শূন্যতা সেখানে পূর্ণতা দেবার নানা রকম পদক্ষেপ হাতে নিয়েছে। অনেক কিছুই এখন দৃশ্যমান হচ্ছে। বিশেষ করে গত সরকারের অনেক রকম নেতিবাচক কাজ এখন আমাদের চোখে পড়ছে। এমন পরিবর্তন না হলে আমরা সাধারণ জনগণ হয়তো কখনো বুঝতামই না ভেতরে ভেতরে কি সর্বনাশ হয়ে গেছে আমাদের। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তার কথায় যথার্থই বলেছেন, নতুন এক বাংলাদেশ গড়ার কথা। পুরনো যা কিছু ক্ষতিকর আকার ধারণ করেছিল সেখান থেকে উত্তরণ ঘটিয়ে উন্নয়ন ঘটাতেই হবে আমাদের। ঠিক এমনই অঙ্গীকার পূরণে ব্যস্ত সময় পার করছে অন্তর্বর্তীকালীন সরকার। আমরা দেশবাসী আশায় চেয়ে আছি ভালো অনেক কিছু পাবো বলে। আমাদের বড় শক্তি যে তরুণ সমাজ, যারা বৈষম্য বিরোধী আন্দোলনে রেখেছিল ইতিবাচক ভূমিকা, তাদেরকে পাশে দরকার, কাছে দরকার। তাহলে দুর্নীতি আর দেবে না মাথাচাড়া। আমরা সবাই চাই দূর হোক দুর্নীতি, প্রতিষ্ঠিত হোক সুনীতি। আমাদের মাঝে সততা থাকলেই ভালো কাজে ভরে উঠবে দেশ, আর তখন মনটা ঘিরে থাকবে কেবল সুখেরই আবেশ। এবার একে একে নিবেদন করব আজকের উত্তরণ মূল সব আয়োজন। তাই প্রথমেই শোনাতে চাই বিশ্ববিচিত্রা। এই বিশ্ববিচিত্রা আজও শোনাবে তার বিস্ময়ের কথা, যে বিস্ময় হয়তো চমক তুলবে আমাদের শ্রোতাবন্ধুদের মনের আকাশে। উচ্চতায় ওঠার রেকর্ড অনেকেই অনেকভাবে করেছেন, তবে বিল স্টিফেনসনের গড়া রেকর্ডটি ছিল অন্যরকম বিস্ময়কর। সেই 1968 সাল থেকে তিনি 1978 সালের ভেতরে অনেকবারই উঠেছেন লন্ডনের ওয়েস্টমিনস্টার প্রাসাদের রাজচূড়ায়। অনেকবারের সংখ্যাটি ছিল 2800, আর এই 2800 বার ওঠায় তিনি যে উচ্চতায় ওঠেন তা ছিল এভারেস্টের উচ্চতার 17 গুণ। যে পৃথিবীতে আমরা বাস করি, এই পৃথিবীরও আছে এক পুরনো অতীত, যে অতীতের মাঝে বিস্ময়কর তথ্য লুকিয়ে আছে। 460 কোটি বছর আগের কথা। তখন এই পৃথিবী ছিল গলিত তরলের পিণ্ড, যার উষ্ণতা ছিল 4000 ডিগ্রি সেন্টিগ্রেড। শ্রোতা বন্ধুরা, ভাবুন তো, এমন একটি বিস্ময়কর খবর দিয়ে শেষ করছি আজকের বিশ্ববিচিত্রা। এবার 1991 সালের আজকের এই দিনে ঘটে যাওয়া একটি বিশেষ ঘটনার কথাই জানাতে চাই। এদিন বাংলাদেশে দীর্ঘ 16 বছরের রাষ্ট্রপতি শাসিত সরকারের অবসান হয় এবং জনতার রায়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গঠিত হয় সংসদীয় সরকার। অতীতের কথা রেখে এবার বর্তমানে আসতে চাই। জানব বর্তমান বিশ্বের হালচাল প্রসঙ্গে, জানব এ সময় বিশ্বের কোথায় কি ঘটছে বিশেষ ঘটনা, জানব গুরুত্বপূর্ণ কিছু খবর। আবার শুধু খবরই নয়, খবরের পর্যালোচনাও, যা আমাদেরকে জানিয়ে দেবে খবরের ভেতরকার খবর, বুঝিয়ে দেবে সহজ করে। চলমান বিশ্বের উল্লেখযোগ্য খবর এবং তার পর্যালোচনায় আজকে চলতি বিশ্বের প্রতিবেদন লিখে দিয়েছেন বিশিষ্ট সাংবাদিক মাসুদ করিম, আর তা পড়ে শোনাচ্ছেন জায়েদ জুলফিকার। চলতি বিশ্বে আজ ওয়াকিটকি বিস্ফোরণের ফলে লেবাননে নতুন করে বিশৃঙ্খলার খবর নিয়ে আলোচনা করব। লেবাননের রাজধানী দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি দাহিয়েহতে এই বিস্ফোরণ নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। পেজার বোমা হামলায় নিহতদের প্রতি শোক সমাবেশ চলাকালে নতুন এই বিস্ফোরণে উদ্বেগ দেখা দিয়েছে। বিস্ফোরণ ধারণ করা এক ভিডিও চিত্রে দেখা যাচ্ছে এক ব্যক্তি মাটিতে শুয়ে পড়েছেন, আরও অনেকে চিৎকার করে দৌড়ে পালাচ্ছেন। চারদিকে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।
আগের দিনে নিহত ১১ বছরের একটি ছেলে এবং ৩ জন হিজবুল্লাহর সদস্যের জানাজা ও দাফন চলাকালে নতুন বিস্ফোরণের ঘটনা ঘটল। বিস্ফোরণের শব্দ রাস্তায় প্রতিধ্বনিত হওয়ায় আশপাশের এলাকায় শোরগোল পড়ে যায়, থেমে যায় স্লোগান। যারা জড়ো হয়েছিলেন তারা একে অপরের দিকে তাকান, যেন কিছু অবিশ্বাস্য ঘটনা ঘটছে। যেহেতু রিপোর্ট ছড়িয়ে পড়েছে যে এটি এখন ওয়াকিটকিকে লক্ষ্য করে বিস্ফোরণের দ্বিতীয় তরঙ্গের অংশ, কোনো ইলেকট্রনিক সরঞ্জাম নিরাপদ বলে বিবেচিত হয়নি। লেবাননের কর্মকর্তারা বলেছেন যে সারা দেশে কমপক্ষে ২০ জন নিহত এবং ৪৫০ জন আহত হয়েছে। লেবাননের কর্মকর্তারা বলেছেন যে কয়েক ডজন বাড়ি, দোকান এবং যানবাহনে আগুন লেগেছে বলে জানা গেছে। এখানে অনেকেই অনিবার্যভাবে ভাবছেন যে পরবর্তীতে কি হবে, কারণ গত মঙ্গলবার সিনক্রোনাইজড আক্রমণে হাজার হাজার পেজার বিস্ফোরিত হয়েছিল। ওই ঘটনাতেই মানুষ শোক স্তব্ধ, হতভম্ব এবং ক্ষুব্ধ। সেই শোক কাটিয়ে না উঠতেই ওয়াকিটকি বিস্ফোরণের খবরে এক অনিশ্চিত পরিস্থিতির জন্ম দিয়েছে। লোকজন দোকানে বা বাড়িতে তাদের পরিবারের সঙ্গে থাকার সময় ডিভাইসগুলোর বিস্ফোরণ ঘটে। একটি ৮ বছরের মেয়ে এবং ১১ বছর বয়সী ছেলেসহ ১২ জন মারা যায় এবং প্রায় ২৮০০ জন আহত হয়েছে। ডক্টর ইলিয়াস ওয়ারাক বলেন, চিকিৎসক হিসেবে এটা ছিল তার জীবনের সবচেয়ে খারাপ দিন। তিনি বলেন, ৬০% লোক অন্তত একটি চোখ হারিয়েছেন, অনেকে আঙ্গুল বা পুরো হাতও হারিয়েছেন। আমরা চাই আমাদের উত্তরণ আমাদের জানার দিগন্তকে সম্প্রসারিত করুক। সত্যি কত কিছুই আমরা জানি, আবার জানি না। যেমন আমাদের একজন লোকসাহিত্য সংগ্রাহক এবং লোকসাহিত্য বিশারদ ছিলেন মোহাম্মদ মনসুরউদ্দিন, যিনি বাংলা একাডেমি পুরস্কার, স্বাধীনতা পুরস্কার এবং ২১শে পদকও পেয়েছিলেন। অধ্যাপনার পাশাপাশি পত্রিকা সম্পাদনাও করতেন তিনি। বিশিষ্ট গবেষক মোহাম্মদ মনসুরউদ্দিন ১৯৮৭ সালের আজকের এই ১৯শে সেপ্টেম্বর তারিখে মৃত্যুবরণ করেন। তাঁর প্রতি নিবেদন করি উত্তরণ শ্রদ্ধাঞ্জলি। উত্তরণের এখনকার নিবেদনে আমরা শোনাব আপনার লেখা পর্বটি। আর তাহলে এবার শুনতে থাকুন সবাই। আপনার লেখা পর্বের এবারের বিষয় হলো স্বপ্নের বাংলাদেশ। শ্রোতা বন্ধুরা, আজ প্রথমেই আপনার লেখা হাতে নিচ্ছে। আপনি হলেন শিকদার ইসহাক আলী। আপনি নিয়মিত লিখছেন, এটি আমাদের ভালো লাগা। আপনার ঠিকানা সভাপতি প্রগতি বেতার শ্রোতা সংঘ, গ্রাম ও ডাক আড়াইসিধা, উপজেলা আশুগঞ্জ, জেলা ব্রাহ্মণবাড়িয়া। আপনি কবিতা আকারে লিখেছেন, নাম দিয়েছেন স্বপ্নে পাওয়া বাংলাদেশ। পড়ছি আপনার লেখা থেকে। রং তুলি দিয়ে আঁকা সোনালি স্বদেশ, চেতনার অন্তরালে এনেছে আবেশ। রক্তঝরা সংগ্রামে হলো ইতিহাস, কখনো যাবে না ভোলা শত পরিহাস। জনতার আহাজারি হয়েছিল ভারী, চারদিকে শোনা যায় কোলাহল তারি। তুমুল লড়াই শেষে এসেছে বিজয়, সবুজের দেশ জুড়ে কেটে গেল ভয়। রূপালী স্রোতের গতি করে টলমল, পাহাড়ের ঝর্ণা ধারা হাসে খলখল। তটিনীর বাঁকে বাঁকে আছে সর্বণ, করে ডানা মেলে যখন তখন। হাসিয়ার গানে ভরা প্রিয় এই দেশ, মমতায় মাখামাখি নানা পরিবেশ। স্বপ্নের বাংলাদেশ ছবির মতন, যতনে রাখব তারে সারাটি জীবন। এবারের লেখাটা আসলে কার ঠিক নাম কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তারা শ্রোতা বন্ধু অনুরোধ করি, আপনারা যখন লিখবেন লেখার শেষে বা শুরুতে অবশ্যই ঠিকানা লিখবেন। যেমন এই লেখাতে কিন্তু আমরা ঠিকানা পাইনি, কিন্তু যিনি শুনছেন তিনি নিশ্চয়ই টের পাচ্ছেন কে লিখেছেন। অতএব শুনে নিন, আগামীতে কে লিখলেন জানিয়ে দেবেন। আমরা এখন বরং লেখাটা পড়ে শোনাই। লেখাটা পড়ি, এবং লেখাটি শুরুতে অনেক সুন্দর করে লেখা, যেটা বলেছে যে আজ আপনার লেখা পর্বে ছোট্ট একটি কবিতা নিয়ে সঙ্গ দিলাম। শুরুতে এই লেখাটি কিন্তু একদম মন ছুঁয়ে গেল, কিন্তু কে লিখেছেন নামটি আসলে বলতে পারলাম না বলে খুবই দুঃখিত।
বলেছেন যে আশা করি আপনাদের মধুর কণ্ঠে শুনতে পাবো স্বপ্নের দেশ স্বপ্নের ভাষা শিরোনামে। স্বপ্ন ভরা স্বাদ আমাদের দেশকে ভালোবাসা, এ দেশ আমার মায়ের মতো, সুখে দুঃখে আসা, সুখে দুঃখে বলি আমি বাংলা মায়ের ভাষা, এই ভাষাতে কাঁদি আমি, এই ভাষাতেই হাসি, এ দেশ আমার সোনার বাংলা, কত ভালোবাসি। এ দেশ ও দেশ সব দেশেতেই হারিয়েছি কত, জীবন আমার ধন্য হলো স্বদেশ অবিরত। সোনার বাংলায় সোনার মানুষ আমরা সবাই খাঁটি, এ দেশের সার্বভৌম বুকে ধরে রাখি। সূর্যের মতো শিখা হয়ে আলোয় দেব ভরে, নতুন দিনের শপথ নেব সঠিক অভিধানে। এমনিভাবেই গড়ব মোরা বিশাল সোনার দেশ, স্বপ্ন মোদের সত্য হবে গর্বের বাংলাদেশ। মাঠে ঘাটে প্রান্তরে সোনার ফসল ফলে, দিঘির জলে নদীর তীরে মাছে জাল ভরে, রুই কাতলা শিং বোয়াল ওঠে কত মাছ, জেলে ভাইয়ের মুখে হাসি থাকে 12 মাস। নতুন নতুন উদ্ভাবনের হবে সেরা দেশ, অবাক হয়ে দেখবে সবাই এমনি পরিবেশ। খেলাধুলায় রাখব মোরা আন্তর্জাতিক মান, বিশ্বজয়ের স্বপ্ন সবার মনে অফুরান। চলতে পথে থামব না কো, অবরোধ সিংহের মতো, ছুটব মোরা যোদ্ধার মতো। প্রেম প্রীতি ভালোবাসা দেব সবার নিড়ে, যুগ যুগ ভালোবাসা স্মৃতি হয়ে ফিরে। শ্রোতাবন্ধু, আপনার লেখার শেষে একটু বলবো, শেষের দিকে একটু এলোমেলো হয়েছে, পরিপূর্ণ অন্তমিল আমরা পাইনি, যার কারণে একটু হোঁচট খেয়েছি আমরা চাই ভালো লেখা, আর ভালো লেখা লিখতে গেলে ভালো লেখা পড়তে হবে। অতএব পড়বেন, লিখবেন। আমরা তো চাই যে উত্তরের লিখিয়া বন্ধুরা যারা লিখছেন, একদিন আপনারাই হবেন সেরা লেখক, একদিন আপনাদের লেখা আমরা পড়ব, গর্ব করব, এবং তখন উত্তরণ সার্থকতার আনন্দে কি বলবো যে উত্তোলিত হবে এবং উদ্ভাসিত হবে নতুন করে। আমরা বরং শ্রোতা বন্ধুরা এই ফাঁকে আপনাদের লেখা তো শুনলাম, কিন্তু ওই যে বারবারই বলি যে ভালো লেখা লিখতে গেলে ভালো লেখা শুনতে হয়, পড়তে হয়। যেহেতু পড়া আমরা পড়েছি, তারপরেও এবার বরং প্রতিষ্ঠিত কবিদের কবিতা থেকে আমরা একটু শোনাতে চাই। প্রথমেই মনিরা, তুমি কি শোনাবে? ঠিক আছে, তাহলে শোনো কি শোনাতে চাই, শ্রোতা বন্ধুরাও শুনে আসুক এই ফাঁকে। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে, আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেতে ভালোবেসে, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার সবুজ করুণ ডাঙায়, হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠোনের ঘাসে, রূপসারি ঘোলা জলে, হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে, ডিঙাবায় রাঙা মেঘে সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে, দেখিবে ধবলি বক আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে। আমরা যারা কবিতা পড়ি অথবা কবিতা শুনি, তাদের বোধ করি বলে দিতে হবে না কি কবিতা আমরা শুনলাম। তবুও বলি, শ্রোতা বন্ধুরা, আমরা শুনছিলাম কবি জীবনানন্দ দাশের কবিতা আবার আসিব ফিরে। সত্যি কবি জীবনানন্দ দাশ তো
প্রকৃতির মাঝে জীবনের আনন্দ খুঁজে পেয়েছেন, আর আমরা এখন তার কবিতার মাঝে আনন্দ পাই। আমরা বরং আরও একটি কবিতা শোনাতে চাই, এবং এটিও বোধ করি শ্রোতা বন্ধুদেরকে আন্দোলিত করবে, কারণ এখন শরৎ চলছে। সেই শরতের উপরই একটি ছড়া কবিতার মতো করে লিখেছেন ভবানী প্রসাদ মজুমদার। নাম দিয়েছেন শরৎ আসে শরৎ হাসে। শরৎ আসে দুর্বাঘাসে, শিশির হাসে ফিক, রোদের সোনা যায় না গোনা, ভরল চারিদিক। খুশির গাড়ি দিচ্ছে পাড়ি কু ঝিক ঝিক ঝিক, দুর্গা মায়ের আশিস সবাই ভাগ করে আজ নিক। শরৎ আসে ধীর বাতাসে, শিউলি ঝরে ঝুর, নীল আকাশে স্বপ্ন ভাসে গন্ধেতে ভরপুর। নদীর পাশে কাশের রাশি কি উল্লাসের সুর, বুকের মাঝে বাজনা বাজে ঢ্যামকুড়া কুড়কুড়। শরৎ আসে চতুর্পাশে, শুনছি কিসের ডাক, চিত্ত চাতাল নিত্য নাচে হৃদয় হতবাক। মত্ত মাতাল উথাল পাথাল তাক ধিনাধীন তাক, প্রাণের পাতায় খুশির খাতায় মনকে মাতায় ঢাক। শরৎ আসে কি উচ্ছ্বাসে কাঁপছে নদীর জল, পাখনা মেলে বেড়ায় খেলে প্রজাপতির দল। বাজলো কাসুর সাজলো আসর, চল রে সবাই চল, মন গালিচায় মন বাগিচায় নামলো খুশির ঢল। শরৎ আসে কি বিশ্বাসে আনবে সুখের রেশ, দেখব কবে এমন হবে হাসছে সবাই বেশ। গরিব দুঃখী সবাই সুখী, দুঃখ কষ্ট শেষ, কান্না ভুলে দুহাত তুলে নাচবে সারা দেশ। কান্না ভুলে দুহাত তুলে নাচবে সারা দেশ। শ্রোতা বন্ধুরা, এই সঙ্গেই আমরা আবৃত্তি পর্ব শেষ করলাম, কিন্তু এখন যে পর্বে যাব সেটিও আপনাদের ভালো লাগবে, কারণ এবার শোনাব গ্রন্থ থেকে পাঠ পর্বটি। বিখ্যাত লেখকের জনপ্রিয় রচনা থেকে আজও আমরা শোনাব নির্বাচিত অংশ। আর আজ আমরা শোনাব বনফুলের ছোট গল্প, যে গল্পে পাব ভালো লাগার রসদ। পরিবেশনায় জায়েদ জুলফিকার। শ্রোতা বন্ধুরা, গ্রন্থ থেকে পাঠ পর্বে আজ আমরা শোনাব অদ্ভুত কাণ্ড ছোট গল্পটি। কি হলো? মহারাজ জলজ্যোতি সিং তার নবনিযুক্ত গাইডটির দিকে সোৎসুকে চেয়ে রইলেন। তিনি তার রাজ্য থেকে গোপনে চলে এসেছিলেন কাশীতে, বহুকাল পূর্বেকার সেই দিনগুলিকে আবার ফিরে পাওয়ার জন্য। রাজ্যের ঝঞ্ঝাটে অস্থির অশান্ত হয়ে পড়েছিলেন তিনি। তিনি শিব ভক্ত লোক, আশা করেছিলেন কাশীতে এসে কিছু শান্তি পাবেন। সঙ্গে লোকজন ছিল না। স্টেশনে তিনি এই লোকটিকে নিযুক্ত করেছিলেন তার চেহারার জন্য। ধপধপে ফর্সা রং, গম্ভীর মুখভাব, গম্ভীর কিন্তু প্রসন্ন, শতপ্রবৃত্ত হয়ে এগিয়ে এসেছিল লোকটা। বলেছিল, চলুন মহারাজ। বিস্মিত হয়েছিলেন জলজ্যোতি। আমাকে চেনো নাকি? হ্যাঁ, অনেকদিন আগে একবার এসেছিলেন তো, তখন থেকেই চিনি আপনাকে। কোথায় থাকো? এখন একটা হোটেলে চাকরি করি, সেইখানেই। চলুন, কোনো কষ্ট হবে না আপনার। হোটেলে এসে একটা ভালো ঘরে তাকে তুলে দিয়ে এসে বলেছিল, মহারাজ, আপনার কি কি চাই আমাকে আদেশ করুন। মহারাজ বলেছিলেন, কিছু ভালো জর্দা চাই, আর কিছু শাড়ি। আর সেকালে জহর বাইজির সঙ্গে আলাপ ছিল, খুব ভালো গান গাইত। সে যদি থাকে তার কাছে নিয়ে যেও। আর বাবা বিশ্বনাথ তো আছেনই, তার কাছে তো নিশ্চয়ই যেতে হবে। লোকটি হাসি মুখে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, মহারাজ, আপনি যা যা চাইছেন তার কিছুই তো নেই। সেই জর্দা নেই, সেই শাড়ি নেই। জহরবাইজি অনেকদিন আগে মারা গেছেন, তার মেয়ে এখন সিনেমায়। তাই নাকি? কাশির জিলিপি? তাও নেই। মালাই? তাও নেই। তারপর একটু হেসে বললে, মহারাজ, আগের কিছুই নেই। আপনার রাজ্যই কি আছে? এখানে নবীন মিত্তির ভালো পাখোয়াজ বাজাতেন। তিনি অনেক দিন আগে অন্ধ হয়ে গেছেন, তার ছেলেরা এখন তাকে খেতে দেয় না। তাহলে বাবা বিশ্বনাথকে দেখে আসি, তারপর চলে যাব। বিশ্বনাথও নেই মহারাজ, পাথরটা আছে। সে কি, কোথায় গেলেন তিনি? এখানেই আছেন। কখনো রাজনৈতিক দলের ক্যানভাসার, কখনো দালাল, কখনো রিক্সাওয়ালা। নানাভাবে দিন কাটাতে হয় তাকে। এখন তিনি হোটেলে চাকরি করেন। বলেই লোকটি বেরিয়ে গেল মুচকি হেসে। ওহে, শোনো শোনো, কি করি তাহলে এখন?
কোনো সাড়া পাওয়া গেল না। মহারাজও বেরিয়ে এলেন ঘর থেকে। আরও একটি চাকর এসে দাঁড়ালো। কাকে খুঁজছেন? যে লোকটি আমাকে নিয়ে এলো এখানে। ও মহাদেব, মহাদেব মহাদেব বলে ডাকতে লাগলো চাকরটি। মহাদেবের সাড়া কিন্তু পাওয়া গেল না। সে তখন বলল, ও লোকটা পাগল গোছের হুজুর, কোথাও টিকে থাকতে পারে না, সরে পড়ল বোধ হয়। মহাদেব ওর নাম? হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন মহারাজ। শ্রোতা বন্ধুরা, আমরা যদিও আজকে বিহঙ্গ শোনাতে পারছি না বা শোনাবার দিন নয়, কিন্তু এই আবেদন তো করতেই পারি। বিহঙ্গে আপনারা লিখবেন গঠনমূলক সমালোচনা, পরামর্শ, এবং আমরা চাই উত্তরণ ঘটুক আপনাদের পরামর্শের সহযোগিতায়। আর লেখার ঠিকানা আপনারা জানেন, লেখার ঠিকানা বরং বললাম না, বরং আপনার লেখা পর্বে আপনি যদি নিয়মিত লেখেন, লেখা কিন্তু কম পাচ্ছি বোধ করি। আমরা কি বলছি যে ভালো লেখা চাই সে কারণেই না, বরং লিখুন না। আমরা একটু সমালোচনা করে যদি বিশুদ্ধ হতে পারি, অসুবিধে কি, বরং আমরা ভালো লেখক পাবো। অতএব চাইব আপনারা লিখবেন, আর লেখা পেলে আমাদেরও সময়টা সুন্দর কাটবে। আর চিঠি কিন্তু বেশি করে চাই। আপনারা অনেকেই বলছেন যে বৃহস্পতিবারে শুনতে চান বিহঙ্গ, তাহলে মেল শুধু পাঠালেই হবে না, চিঠিও পাঠাতে হবে। আর যেহেতু এখন বন্যা পরবর্তী সময় চলছে, এ সময় কিন্তু আমাদেরও পাশে থাকতে হবে যারা বন্যার্ত ছিলেন, কারণ বন্যা প্রাকৃতিক দুর্যোগ যখন তখন হতেই পারে। আর আমাদের প্রস্তুতি, আমাদের জনসেবার যে কার্যক্রম, সেটি ভুললে চলবে না। আমরা সেভাবেই সবার পাশে দাঁড়াবো, কারণ দেশ আমাদের সবার, একার নয়। অতএব একে অন্যের হয়ে সহযোগিতার হাত বাড়ালেই অভাব থাকবে না, এই দুর্যোগকে মোকাবেলা করতে পারবো আমরা, এবং তাহলেই সুখের শান্তির একটা দেশ পেয়ে যাব, যে দেশ আমরা চাই, যে দেশের উন্নয়ন আমাদেরকে মুগ্ধ করবে, যে দেশের উন্নয়নের বাতাস আমাদেরকে শান্তি সুখে রেশ দিয়ে যাবে। শ্রোতাবন্ধুরা, এই যখন বলছি তখন বরং একটু গানের মাঝে যাই। আজ আমরা শুনব নির্বাচিত একটি রবীন্দ্রসঙ্গীত, আর যেখানে কান পাতলেই সত্যি গীতিময় হয়ে উঠবে আমাদের সময়। পরিবেশনায় বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী অদিতি মহসিন। আমি কান পেতে আমি কান পেতে ও আমার আপন হৃদয় গহন দ্বারে বারে বারে কান পেতে কোন গোপন বাসি কান্না হাসির গোপন কথা শুনি বারে 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 কান পেতে ভ্রমর সেথা হয় বিভাগী নিভৃত নীল পদ্ম লাগি ভ্রমর সেথা হয় বিভাগী নিভৃত নীল পদ্ম লাগি কোন রাতের পাখি গায়ে কাকি সঙ্গী বিহীন অন্ধকারে বারে বারে কান পেতে কে
কিছু পাই অনুমানে, কিছু তার বুঝি না বা মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় পায় কি কথা রে। মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় পায় কি কথা রে। ও সে আমায় জানি পাঠায় বাণী গানের তানে লুকিয়ে তারে বারে বারে কান পেতে রই, আমি কান পেতে রই। ও আমার আপন হৃদয় গহন দ্বারে বারে বারে কান পেতে রই। কোন গোপন বাঁশির কান্না হাসির গোপন কথা শুনি বারে 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 কান পেতে রই। আমরা আমাদের এই উত্তরণে সচেতনতার কথা বলতে চাই। কেমন? ধরুন পথ দিয়ে চলছি আমি, আপনি, আমরা, হয়তো পথের মাঝে কলার কোনো খোসা পেলাম, সেই খোসাটিও কিন্তু বিপজ্জনক হতে পারে আমার জন্যে, আপনার জন্যে, অথবা আমাদের সন্তানের জন্যে। ওটি যেন আমরা ফেলে দিই। এক হিসেবে পরিষ্কার পরিচ্ছন্নতায় আমি অংশ নিলাম, আর দুই হলো একটা জীবনকে আমরা রক্ষা করলাম বিপদ থেকে, এটি হতে পারে। তারপরে ধরুন আমরা হাঁটছি, পথে কোনো ইট কিংবা ওই খোয়া যাকে বলে, এটিও যদি পরিষ্কার করে দিই, আপনার এই পরিষ্কার পরিচ্ছন্নতার এই ব্যাপারটি কিন্তু অন্য কেউ হয়তো ভালো করে দিতে পারে। আমরা চাই আমাদের সবাই মিলে আমরা সুন্দর করে দেশটা গড়ে তুলব। আর একটু বিষয়, আমরা আজকে কিন্তু ঘোষণা দিইনি এখনও, তবে স্বপ্নের বাংলাদেশ নিয়ে আপনারা লিখছিলেন। আগামীতে যেহেতু শরৎ চলছে, অতএব আমরা চাই শরতের প্রকৃতি নিয়ে আপনারা বলবেন, লিখবেন। আমরা অপেক্ষায় রইলাম লেখা পাবার। তো আস্তে আস্তে কিন্তু যাবার সময় হয়ে গেল। যাবার আগে আজও আবার ডেঙ্গু জ্বরের কথা সবাইকে মনে করিয়ে দিতে চাই, কারণ এখনও ডেঙ্গু জ্বরের প্রভাব লক্ষণীয়। আসুন সবাই বেতার শুনি এবং ডেঙ্গু জ্বর নিয়ে বিশেষজ্ঞদের বলা পরামর্শগুলো অবশ্যই মেনে চলি। আজ এমনই আহ্বানে শেষ কথার টানে এবার বলে যাই, আজকের উত্তরণ গ্রন্থনা করেছেন শফিকুল ইসলাম বাহার, উপস্থাপনায় ছিলাম আমি সুরাইয়া সুলতানা মনিরা, আর আমি শফিকুল ইসলাম বাহার। প্রকৌশল সহযোগিতা দিলেন মোহাম্মদ আরিফ বিল্লাহ, প্রযোজনা সহযোগী ছিলেন মাহমুদ রেজা, নির্দেশনা দিয়েছেন প্রেম গোপাল হালদার, তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ মনির হোসেন এবং উত্তরণ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরাত শারমিন। ভালো কাজে আমাদের এক হওয়া চাই, ভালো দেশ এভাবেই গড়ব সবাই।